আসসালামু আলাইকুম। আজ ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির বিজয়ের পর কি ভাবছে ভারত, বেরিয়ে এলো নতুন তথ্য। গণমাধ্যমের যেসব তথ্যের ভুল শুধরে দিলেন জামায়াত আমির। কোথায় কত ভোট পেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার বিস্তারিত। বিএনপির বিপুল বিজয়ের পর দলটিকে নিয়ে কি ভাবছে ভারতের বিজেপি সরকার, তার কিছুটা চিন্তা উঠে এসেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধস বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার কি পুনর্মিলন নাকি প্রতিশোধের পথে হাঁটবে। এক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান সতর্ক পা ফেলছেন, তিনি বুঝে শুনে কথা বলছেন। শনিবার বাংলাদেশের নির্বাচনে বাজিমাত করা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল আওয়ামী লীগ সমর্থকদের ভবিষ্যৎ নিয়ে তার প্রতিক্রিয়া। এক পর্যায়ে তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনও অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে কী ধরনের পুনর্মিলন হওয়া উচিত। এ প্রশ্নে তারেক রহমান সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উত্তর দেন। স্বল্পভাষী হিসেবে পরিচিত তারেক রহমান বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের পর অনেক আওয়ামী লীগ সমর্থক জনজীবন থেকে সরে গেছেন। অনেকেই শুধু দলীয় সম্পৃক্ততার কারণে ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন, যদিও তাদের অনেকেরই সমালোচকদের ভাষায় স্বৈরাচারী ও কঠোর কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা ছিল না। তবে বাস্তবতা হলো, আওয়ামী লীগের এখনও উল্লেখযোগ্য ভোটের ভিত্তি রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে ঝুঁকেছে। বিএনপি নেতৃত্বাধীন আগামী নতুন সরকার এখন একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মুখে। একদিকে জনমনে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ রয়েছে, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচার রাজনৈতিক হয়রানির ধারা দেখা গেছে, সেই একই পথে যেন না হাঁটে সেটিও নিশ্চিত করতে হবে। চ্যালেঞ্জ হবে ভিত্তিহীন মামলা বাতিল করা, কিন্তু প্রকৃত সহিংসতার দায়ীদের শাস্তির আওতায় আনা। এনডিটিভি তার প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগ এবারের নির্বাচন বর্জনের আহ্বান জানানো সত্ত্বেও তাদের ভোটের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছে। ভোটারদের সামনে মূলত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। বেশিরভাগই বিএনপিকে বেছে নিয়েছেন। এই ভোটের ধারা পরিবর্তন একটি বড় কারণ জাতীয় পরিচয়বোধে। ভারতের গণমাধ্যম আরও জানিয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানের ভয়াবহ নির্যাতনের পরও তাদের অবস্থান ছিল পাকিস্তানপন্থী। ফলে ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী রাষ্ট্রধারার সমর্থকরা জামাতকে এখনও সন্দেহের চোখে দেখেন। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের দিকে থাকা সংখ্যালঘু সম্প্রদায়েরও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে বিএনপি। তারেক রহমানের সম অধিকার ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি সংখ্যালঘু ভোটারদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা জামাতের রক্ষণশীল অবস্থানের তুলনায় বিএনপিকে নিরাপদ বিকল্প হিসেবে দেখেছেন। এছাড়া সংখ্যালঘুদের লক্ষ্য করে নিপীড়ন বন্ধের প্রতিশ্রুতিও নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এনডিটিভি বলছে, এবার নারী ভোটাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জামাত প্রধানের নেতৃত্বে নারীর ভূমিকা নিয়ে প্রশ্ন এবং শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠার লক্ষ্য নারী ভোটারদের বিএনপির দিকে ঠেলে দিয়েছে। এমনকি জামাতের মিত্র ন্যাশনাল সিটিজেন পার্টির মধ্যেও ইসলামপন্থী সংগঠনের সঙ্গে জোট নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা গেছে। যদিও অনেক বাংলাদেশি ২০২৪ সালের আন্দোলনকে স্বতঃস্ফূর্ত হিসেবে দেখছেন, তবুও পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াকে কেউ কেউ একটি বাহ্যিক ডিপ স্টেটের কাজ হিসেবে বিবেচনা করছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক ব্যবস্থা থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কায় ভোটাররা স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএনপিকে স্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন। আওয়ামী লীগের ঘাঁটিগুলোতে কৌশলগত প্রচার এবং ভাসমান ভোটারদের লক্ষ্য করে বিএনপি সুপরিকল্পিতভাবে কাজ করেছে। কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়নি। নিশ্চিত করা হয়েছে, আওয়ামী লীগ ভোটারদের জন্য স্বাভাবিক বিকল্প হয়ে ওঠে বিএনপি, জামাত নয়। রাজনৈতিক প্রতিহিংসায় ক্লান্ত একটি জাতি এখন আশা করছে, তারেক রহমান প্রতিশ্রুত আইনের শাসনই বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পুনর্মিলনের সেতু হয়ে উঠবে। এমনটাই জানিয়েছে এনডিটিভি। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথ ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায়
1200 দেশি বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিকাল 4টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথির মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওমর বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইন উপদেষ্টা রোববার সাংবাদিকদের বলেছেন। নতুন সরকারের এ শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষ সিনেটে জায়গা পেতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণভোটে হাঁ ভোটের জয় এবং জুলাই সনদের ভিত্তিতে গঠিতব্য উচ্চকক্ষে এনসিপির সম্ভাব্য সদস্যদের তালিকায় তার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তথ্য অনুযায়ী উচ্চকক্ষে মোট 100 জন সদস্য থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে এসব সদস্য মনোনীত হবেন। এবারের নির্বাচনে 30টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট 22,69,631 ভোট পেয়েছে, যা মোট ভোটের 3.21%। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য 3টি আসনের ক্ষেত্রে আলোচ্য তালিকার শীর্ষে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি যদি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষে যোগ নাও দিতে পারেন, এমন আলোচনাও দলীয় মহলে রয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মির্জা আব্বাসকে ঘিরে বিভিন্ন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন পাটোয়ারি। ফলে ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহ ছিল। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা ৮ আসনের 109টি কেন্দ্রের মধ্যে 108টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে মির্জা আব্বাস 108টি কেন্দ্রে 56,552 ভোট এবং 2,814টি পোস্টাল ভোট সহ মোট 59,366 ভোট পেয়েছেন। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি 108 কেন্দ্রে 51,572 ভোট এবং 2,555টি পোস্টাল ভোট সহ মোট 54,127 ভোট পেয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপন হয়েছে দাবি করে তাতে হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুকে দলের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। পোস্টে জামাত আমির লেখেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামাত ইসলামী ও 11 দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় 7 কোটি ভোটের মধ্যে জামাত নেতৃত্বাধীন জোট 38.50% ভোট পেয়েছে। প্রায় 2,88,00,000 নাগরিক এই জোটের উপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়। বাংলাদেশ জামাত ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে
অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2008 সালে মাত্র 2টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহিঃপ্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শনের। আসুন সরকারকে জবাবদিহির আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনের জনগণের আরও ব্যাপক ভিত্তিক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করি। আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করব, দলীয় ঐক্যকে সুদৃঢ় করব এবং সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাব। জামাত ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। এর আগে 2025 সালের 7 নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামাত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন তাহলে তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। সুনামগঞ্জ 2 দিরাইশাল্লা আসনে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি 63,220টি ভোট পেয়েছেন। অপরদিকে এই আসনের বিএনপির নাসির চৌধুরী ধানের শীষ প্রতীকে 99,522 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 259 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। এর মধ্যে কেবল বরগুনা 1 আসনে বিজয়ী হয়েছেন দলটির একমাত্র সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ। অন্য আসনগুলোতে জয়ী হতে পারেননি হাতপাখার প্রার্থীরা। কিছু আসনে হারিয়েছেন জামানত, আবার অল্প কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইও করেছেন কেউ কেউ। এই প্রতিবেদনে আমরা দলটির কিছু হেভিওয়েট প্রার্থীকে নিয়ে আলোচনা করব। তারা কতটি ভোট পেয়েছেন এবং বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তার সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরব। নোয়াখালী 1 আসন থেকে নির্বাচন করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলাম সিআইপি। তিনি 19,289 ভোট পেয়েছেন। এ আসনের বিজয়ী প্রার্থী বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন পেয়েছেন 1,26,833 ভোট। খুলনা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ শেখ। তিনি 13,345 ভোট পেয়েছেন। তবে তার আসন থেকে 1,23,162 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। কুমিল্লা 11 আসনে হাতপাখার হাল ধরেছেন মুফতি শামসুজ্জোহা আশরাফি। এ আসনে তিনি 7,000 ভোট পেয়েছেন। তবে সেখানে বিজয়ী প্রার্থী জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 1,23,000 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা 4 আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চরমনাই পীরের ভাই মোসাদ্দেক বিল্লাহ মাদানী। তিনি 6,518 ভোট পেয়েছেন। তবে এ আসনে জামায়াতে ইসলামের নেতা সৈয়দ জয়নুল আবেদিন 77,367 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা 5 থেকে নির্বাচনে লড়েছেন হাতপাখার মোহাম্মদ ইব্রাহিম। তিনি 14,206 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এদিকে জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন 96,641 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বরিশালের 2টি আসন থেকে নির্বাচন করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। তিনি বরিশাল 5 আসনে 95,044 ভোট পেয়েছেন। এই আসনের বিজয়ী বিএনপির মুজিবুর রহমান 1,31,431 ভোট পেয়েছেন। এদিকে বরিশাল 6 থেকে 55,988 ভোট পেয়ে পরাজিত হয়েছেন তিনি। এই আসনে বিজয়ী প্রার্থী বিএনপির আবুল হোসেন খানের ভোট ছিল 81,087 ভোট। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চোখের সামনে দুর্নীতি, অন্যায়, অসঙ্গতি ঘটছে, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ কোথায় বলবেন, কোথায় বলে আবার বিপত্তিতে পড়বেন, বা কে যথোপযুক্ত কর্তৃপক্ষ তাও আপনার জানা নেই। তাহলে আপনি কি করবেন? একটি নাম্বার মনে রাখুন, সেটি হচ্ছে 106। এই নাম্বারে ফোন করে যে কোনো দুর্নীতি, অন্যায়, অসঙ্গতির তথ্য আপনি দিতে পারেন। যদি তথ্যদাতা হিসেবে আপনার নাম গোপন রাখতে হয় সেটিও আপনি উল্লেখ করবেন, তাহলে আপনার নামও গোপন রাখা হবে। দুদক কর্তৃক পরিচালিত হয় এই সেবাটি। 106-এ যে কোনো সময় ফোন করে আপনি তথ্য জানাতে পারেন। তবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই সেবা পরিচালিত হয়। এই সময়ের মধ্যেই আপনাকে ফোন করতে হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের বিরুদ্ধে। 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে এই অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে তারা আরও জানান, আগের সীমিত হামলার তুলনায় এবারের পরিকল্পনা আরও বিস্তৃত ও জটিল। কেবল পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে। মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওমান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। বর্তমানে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর আগে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে হবে। ইরান বলছে, নিষেধাজ্ঞা তুলে নিলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করবে না। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।